সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আছেন আবু নাসিরের সাথে। যারা এই মুহূর্তে দেখছেন আমাকে, আমার কথা শুনছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সহ সুস্বাগতম। আজকে খুব উদ্বেগের সাথে কিংবা খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে একটা অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করব যে আপনারা আপনার সন্তানদের, আমাদের যে সন্তানগুলো আছে তাদের শৈশবটাকে চুরি করে নেবেন না। তাদের উপরে জুলুম করা থেকে তাদের রেহাই দিন। তাদের উপরে জুলুমের বোঝা চাপিয়ে দিবেন না। কিভাবে এই শৈশব চুরি করে নিচ্ছেন, অনেকগুলো কাজের কথা বলবো আজকে। মোটামুটি 5টা বিষয় বলবো, যে 5টা বিষয় আমার উপলব্ধিতে এসেছে যে আপনারা কিংবা আমরা এই সমাজ আমাদের বাচ্চাগুলোর কাছে থেকে, আমাদের সন্তানদের কাছে থেকে তাদের শৈশব, তাদের কৈশোর চুরি করে নিচ্ছি। আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থার জাতাকলে নিষ্পেষিত করে তাদের সুন্দর ভাবলেশীন শৈশবটাকে আমরা দুই হাতে গলা টিপে মেরে ফেলছি। কিংবা আমাদের যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, এই উচ্চাকাঙ্ক্ষার জাতাকলেও তাদেরকে আমরা নিষ্পেষিত করছি। আমরা এই উচ্চাকাঙ্ক্ষার নিয়ন্ত্রণ হারাচ্ছি। চলুন কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথমত, 3-4 বছর বয়স না হতে একটা ছোট বাচ্চা 3 বছর বা 4 বছর পার হয়েছে, তাকে আমরা কি করছি, বর্তমান শিক্ষা ব্যবস্থার আওতায় একটা কোচিং সেন্টারে দিয়ে দিচ্ছি। কিংবা কিন্ডারগার্টেন নামক কিছু যে স্কুল রয়েছে, যেখানে বাচ্চাদের স্কুলিং করানো হয়, সেই স্কুলগুলোতে দিয়ে দিচ্ছি। এই 3-4 বছরের বাচ্চাদেরকে আমরা নার্সারি, কেজি বা প্লে ভর্তি করাচ্ছি। আর তাদের যে শিক্ষাক্রম, আমি কিছুদিন আগে, আমার বাচ্চারাও এখন 5.5 বছর, 6-7 বছর, তো এই কিন্ডারগার্টেন বা বাচ্চাদের যে বই পুস্তক, তাদের সাথে অনেক বাচ্চারা এই কিন্ডারগার্টেনে পড়ে, আমার বাচ্চারা পড়ে না। তো তাদের বইগুলো দেখে আমি খুব অবাক হয়েছি। আমি এত বিস্মিত হয়েছি যে এই ছোট ছোট 4 বছরের বাচ্চাকে, 5 বছরের বাচ্চাকে, কিংবা 6 বছর, 7 বছরের বাচ্চাকে টোটালি একটা গার্বেজ গিলানো হচ্ছে, একটা আবর্জনা গিলানো হচ্ছে। এই কয় বছর, এই ছোট বয়সের বাচ্চা, 5 বছরের বাচ্চাদের, যারা ছোট বয়সের বাচ্চা, 5 বছরের ছোট যারা, তাদের তো আসলে ব্রেনের নিউরন সেল ডেভেলপ হয়, নিউরন ডেভেলপ হতে থাকে, তাদের নিউরনের কানেক্টিভিটি তৈরি হয়, তারা বিভিন্ন সমাজ সম্পর্কে জানতে থাকে, পরিবেশ সম্পর্কে জানতে থাকে, সম্পর্কগুলো সম্পর্কে জানতে থাকে, বিভিন্নভাবে দেখতে দেখতে, শিখতে শিখতে, খেলার ছলে তারা শিখবে। কিন্তু এই স্কুলগুলোতে কি করা হচ্ছে আপনি জানেন? এই স্কুলগুলোতে আপনারা যেটা করছেন, বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে টিচারদের কাছে দিয়ে দিচ্ছেন, তারা টিউটোরিয়াল দিচ্ছে, তারা ক্লাস টেস্ট নিচ্ছে, 10 দিন, 15 দিন, 1 মাস পর পর ক্লাস টেস্ট, সেগুলো তারপরে একগাদা হোম টাস্ক দেওয়া হচ্ছে। এই হোম টাস্ক, ক্লাস টেস্ট, টিউটোরিয়াল, এগুলোর জাতাকলে পিষতে পিষতে আপনার বাচ্চাটাকে নিয়ে ইঁদুর দৌড় খেলা খেলছেন। সাত সকালে উঠে চোখ ডলতে ডলতে বাচ্চাটা উঠছে, উঠে আপনি নিয়ে যাচ্ছেন, অথবা আপনার স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছেন বাচ্চাদের নিয়ে স্কুলে যাও। এই 3-4 বছরের বাচ্চাটা আপনার বাড়িতে থেকে, আপনার আদরে লালিত পালিত হয়ে, আপনার আত্মীয় স্বজন বা বাসার আরো যারা সদস্য রয়েছে তাদের সাথে থেকে দেখতে দেখতে, খেলতে খেলতে তাদের শেখার কথা। আমি তো আগেই বলেছি যে এটা তাদের নিউরন সেল ডেভেলপমেন্টের বয়স, এইটা নিউরন কানেক্টিভিটি বাড়ার বয়স। কিন্তু তা না করে আপনি তাকে গার্বেজ গিলাচ্ছেন। এই যে ইঁদুর দৌড় দৌড়াচ্ছেন, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তার হোম টাস্ক রেডি করতে হবে, বাসায় এসে প্রেশার দিচ্ছেন, সে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাচ্ছে কিনা, ঘুম থেকে উঠছে কিনা, তার খেলার সময় নেই, বিকেলে আবার হাউস টিউটর আসছে, তার কাছে পড়াশোনা করছে। এটা যদি না হয়, কখনো যদি এখানে কমতি হচ্ছে, একজন গার্ডিয়ান হিসেবে আপনি তাকে বকাবকি করছেন, আপনি তার উপরে প্রেশার ক্রিয়েট করছেন। যেটা কেন হলো না, সেই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে একবার তাকিয়ে দেখেন তো। 5 বা 6 বছর বা 7 বছর বাচ্চা, যখন আপনি তাকে বলছেন যে তুমি এটা কেন পারলে না, তোমার অমুক বন্ধু পারছে, তুমি কেন ক্লাসে ফার্স্ট হতে পারছো না, সে ফার্স্ট হয়ে যাচ্ছে, এইসব যখন বলছেন, সে কত অসহায় ভঙ্গিতে আপনার দিকে তাকিয়ে থাকে। কখনো কখনো হয়তো নিতান্ত অসহায় হয়ে এসে আপনার সামনে কেঁদে দিচ্ছে। কিন্তু আপনি ছাড়ার বান্দা না, আপনি তো নাসর বান্দা। তাকে ক্লাসে ফার্স্ট হতেই হবে, তাকে ক্লাসে পজিশনে আসতেই হবে। সে কেন
150টা দেশের রাজধানীর নাম, মুদ্রার নাম মুখস্থ করতে পারলো না? কেন 20টা ফ্লাওয়ারের নাম মুখস্থ করতে পারলো না, সেগুলো আবার ইংরেজিতে লিখতে পারলো না? কেন 15টা ফ্রুটসের নাম মুখস্থ করতে পারলো না? কোন কালার কোন কম্বিনেশনে তৈরি হয় সেটা কেন সে জানলো না? এই যে বিভিন্ন গার্বেজ, আমি এগুলোকে সত্যি এই বয়সের জন্য এগুলো গার্বেজ বলি, যে এই গার্বেজ গুলো আপনার বাচ্চাদের গেলানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আপনি দেশ, রাজধানী, মুদ্রা শেখাইতেই পারেন, খেলার ছলে শেখান না, 10টা শিখুক, 20টা শিখুক, 25টা শিখুক, কিন্তু তার উপরে বাইন্ডিংস দিয়ে এই বয়সে এগুলো শেখানোর বয়স না। আপনি কি একবার দেখেছেন, আপনি কি তার ইনটিউশন বোঝার চেষ্টা করেছেন, তার ইমোশন বোঝার চেষ্টা করেছেন? সে যখন এই একাধিক্রমে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার পড়া আপনি তাকে হোম টাস্ক রেডি করিয়ে নিচ্ছেন, আপনি তাকে পড়া নিচ্ছেন যে কালকে ক্লাসে গিয়ে পড়া দিতে হবে 5, 6, 7 বছরের একটা বাচ্চাকে, আপনি তার অসহায়ত্বের কথা চিন্তা করতে পেরেছেন? আপনি বাবা কিংবা আপনি মা হয়ে যে জায়গায় অবস্থান করছেন, আপনি হচ্ছেন দুনিয়ার সবচাইতে পরম মমতার জায়গা, কিন্তু ওই পড়াটুকু না হলে, সে যদি ক্লাসে পড়াটুকু না পারে, তার জন্য আপনি কড়াকড়ি আরোপ করছেন। আমি বলছি না বাচ্চাদের উপর আপনি কখনোই কড়াকড়ি আরোপ করবেন না, করবেন, কিন্তু কখন? তারও তো একটা বয়স আছে। এই পড়াটা কখন তার জন্য প্রয়োজন, এই এই সাধারণ জ্ঞানটা তার লাইফে কোন স্টেজে প্রয়োজন, সেই স্টেজগুলোতে পৌঁছাক, আপনি শিখান। এতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, বাচ্চা প্রত্যেকেই চায়, প্রত্যেক বাবা মাই চায় তার বাচ্চা জ্ঞানে, গুণে, আদর্শে, নীতিতে একজন সুপার হিরো হবে, কিন্তু সেই সুপার হিরো হওয়ার পথটা আপনি ছোটবেলায় রুদ্ধ করে দিচ্ছেন। তার যে স্বাভাবিক বিকাশের পথটা, তার যে ব্রেন ডেভেলপমেন্টের কন্টিনিউয়াস গ্রোথ, যে ডেভেলপমেন্ট, সেটা আপনি রুদ্ধ করে দিচ্ছেন, ইন্টিমেটেড করছেন। আমি কোনো কোনো অভিভাবককে দেখেছি অন্যের সামনে গিয়ে, বাসায় হয়তো আরো কলিগরা এসেছে, তাদের বাচ্চাদের নিয়ে এসেছে, কিংবা কোথাও বেড়াতে গিয়েছে, অন্য কলিগদের সাথে দেখা হয়েছে, তাদের বাচ্চাদের সাথে দেখা হয়েছে, তখন তার নিজের বাচ্চাকে এমন হিউমিলিয়েট করে কথা বলে, এত ছোটভাবে কথা বলে, ওই বাচ্চাটা একদম কুঁকড়ে যায়। সে ক্লাস 2, 3, 4, 5, 6, 7 এর বাচ্চাই হোক না কেন, তাদের তো শৈশব, তাদের তো কৈশোর, তারা খেলবে, তারা কিছুটা ভুল করবে, তারা তো অনেক বিষয়েই, আপনি আজ যেভাবে আপনার বোধ শক্তি তৈরি হয়েছে, তাদের ওই বোধ শক্তিটা তৈরি হতে কিছুটা দেরি লাগবে। আপনি তাদেরকে বুঝিয়ে দিন, আপনি তাদেরকে আদর, মমতা, ভালোবাসা দিয়ে কাছে টেনে তাদেরকে শিখিয়ে দিন, কিন্তু আপনি তাদের অপমান করে কথা বলেন, অন্যের সামনে ছোট করছেন। একটা ছোট্ট বাচ্চাকে অন্যের সামনে ছোট করার পরিণতি আপনি দেখতে পাবেন সেই বাচ্চাটা যখন বড় হবে। সে কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেটের মতো হতে পারবে না। সেই বাচ্চাটাকে যখন আপনি ছোট করে, হিউমিলিয়েট করে কথা বলছেন, সে কিন্তু বিশ্বজয়ী কিংবা অনেক অনেক ভিশনারি কোনো লিডার হতে পারবে না। কেন পারবে না জানেন? এই ছোটবেলায় আপনি তার মনে হীনমন্যতার বীজ বপন করে দিয়েছেন, আপনি তাকে হীনমন্য হওয়া শেখাচ্ছেন। সে অন্যের কাছে ওখানেই ছোট হয়ে গেল। এই বয়সে তার ওই ছোটটা হওয়ার কথা না। সে নিজের কাছে সেলফ কনফিডেন্স নিয়ে এমন ভাবে বেড়ে উঠবে যে সে বিশ্ব জয় করতে পারে। আপনি তাকে এই সাপোর্টটাই দিবেন। অন্যের কাছে ছোট হয়ে যাওয়া, অন্যের তুলনায় নিজেকে সিকি ফিল করা, এই জিনিসটা যে এত বেশি খারাপ, বড় হলে সে সোশ্যাল অ্যাংজাইটিতে ভোগে। বড় হলে সে অন্যের সামনে ভালোভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারে না, বড় হলে সে অন্যের সামনে কথা বলতে পারে না। বিভিন্ন সেমিনারে বলেন, বিভিন্ন পরিমণ্ডলে যখন কথা বলতে হয় কিংবা নিজেকে উপস্থাপন করতে হয়, নিজের কোনো কোয়ালিটি এক্সপ্রেস করতে হয়, হয়তো তার ভিতরে এই কোয়ালিটিটা আছে, কিন্তু তার ভিতরে একটা ফিয়ারনেস কাজ করে যে না, আমি তো অন্যদের মতো পারি না আসলে। কিন্তু আসলেই সে পারে। কেন পারতো, কেন পারছে না, আর কেন পারবে, তার পার্থক্যটা আপনি ছোটবেলায় তার মনে গেঁথে দিয়েছেন। আপনি তাকে এখন থেকে আপনার লিটল স্টারটাকে আপনি সুপার স্টার হিসেবে দেখতে শিখুন, যে এরাই আগামীর সুপার স্টার। আজকের শিশু তো আগামীর ভবিষ্যৎ। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। তো এই বাচ্চাগুলো যখন বড় হবে, আপনি এই ছোটবেলায় তাদের মনে বীজ বপন করে দিন যে তুমি বিশ্বজয়ী, তুমি সারা বিশ্বে তুমি 1 নাম্বার হতে পারবে, তোমার যেই কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটাকে তুমি শাইন করতে থাকো, তুমি গ্রুমিং করতে থাকো। লেভেল বুঝে, আপনার বাচ্চার ব্রেন ক্যাপাসিটি বুঝে, ব্রেন ডেভেলপমেন্টের যে স্টেজগুলো আছে সেগুলো বুঝে বুঝে আপনি তাদেরকে শিক্ষা দিন।
ভেবে নেবেন না যে আপনার 8 বছর বা 10 বছর বা 12-13 বছরের বাচ্চাটা আপনি আজ 37 বছর, 40 বছর, 45 বছর বয়সে যেই অভিজ্ঞতা লব্ধ হয়েছেন, তাকে ওই অভিজ্ঞতা দিয়ে ভেবে নেবেন না যে সে দুনিয়ার যত জ্ঞান আছে তার ভিতরে একবারে গিলিয়ে দেওয়া সম্ভব কিংবা ইনজেকশন করে পুশ করে দেওয়া সম্ভব। এটা সম্ভব না। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে বলেন তো, একটা বাচ্চা সকাল 6টায় উঠছে, সকাল 6টায় উঠে সে হয়তো করে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরছে 12টা, 1টা, 2টায়, সে খাওয়া আছে, ঘুম আছে, দুপুরে হয়তো ঘুমাতে পারছে বা পারছে না, গোসল আছে, মানে একটা কমপ্লেক্স রুটিনের মধ্যে দিয়ে রুটিন বাউন্ড হয়ে যেতে হচ্ছে তাকে। এই যে ছোট বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোর আমি অনেককেই দেখেছি বিকেলে 4টা বাজলে তারা পিঠে ব্যাগ নিয়ে হাঁটা দিচ্ছে। বাবা কই যাচ্ছ? তাদের কথা হচ্ছে আমার টিউশনই আছে, আমি পড়তে যাচ্ছি, অমুক জায়গায় প্রাইভেট পড়ি। তাহলে এই বাচ্চারা বিকেলে খেলবে কখন? তাদের ফিজিক্যাল গ্রোথ হবে কিভাবে? তাদের মেন্টাল গ্রোথ হবে কিভাবে? তাদের সোশ্যালাইজেশন হবে কিভাবে? সব কিছু আলটিমেটলি বইয়ের পুঁথিগত বিদ্যা দিয়ে আপনি দুনিয়ায় কিছুই করতে পারবেন না। পুঁথিগত বিদ্যা দিয়ে দুনিয়ায় সবকিছু হয় না। যদি পুঁথিগত বিদ্যা দিয়ে দুনিয়ায় সবকিছু হতো, তাহলে এই এত বড় বড় যারা যুগান্তকারী বিভিন্ন কিছু আবিষ্কার করেছেন, তারা শুধু বই থেকে পড়েই সবকিছু করতে পারত। বই পড়তে হবে, অবশ্যই বই পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, এই জানার কোনো বিকল্প নেই। কিন্তু আমি বলছি যে একটা স্টেজ মেনটেন করে, একটা লেভেল মেনটেন করে আপনাকে যেতে হবে। আপনি ছোটবেলায় কেন এই বাচ্চাটাকে এতগুলো গার্বেজ মুখস্থ করাচ্ছেন? তাকে একটু খেলতে দিন না। সে তো ভুল ত্রুটি করবেই, ছোটবেলায় সে তো কিছু না কিছু তার ভুল হতেই পারে, কিন্তু আপনি সেই ভুলটাকে মেনে নিচ্ছেন না। আপনি ভুলটাকে না মেনে নিয়ে তার উপরে অনেক কিছু বোঝা চাপিয়ে দিচ্ছেন। আরেকটা ভুল আপনারা কিংবা আমরা গার্ডিয়ানরা করে থাকি, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এক এক মানুষকে এক এক রকম মেধা শক্তি দিয়েছেন, এক এক মানুষকে এক এক রকম দক্ষতা দিয়েছেন, কোয়ালিটি দিয়েছেন। কিন্তু আমরা বাচ্চারা, বাবা যারা, বাচ্চার মা যারা, গার্ডিয়ান, আমরা বুঝতে চাই না যে না, আমার বাচ্চাটা সব জায়গায় তুখর মেধাবী হতে হবে, ক্লাসে তাকে ফার্স্ট হতে হবে। আমাদের যেই শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় মানুষকে, মানুষের কোয়ালিটি বা ইনহেরেন্ট কোয়ালিটি জাজ করার মতো কোনো ইনস্ট্রুমেন্ট নাই। সত্যি কথা বলতে কোনো ইনস্ট্রুমেন্ট নাই। ওই সবাই পরীক্ষা গিয়ে একই রকম স্যাম্পলিং তাদের থাকে, একই রকম টেস্ট দিতে হয় তাদেরকে। ইভেন ওই জব সেক্টরে যখন তারা রিক্রুটেড হতে যায়, জব সেক্টরে যখন তারা পরীক্ষা দিতে যায়, ওই একই প্যাটার্নে সবাইকে জাজ করা হয়। এটা আদৌ ঠিক না। কিন্তু এই সিস্টেম পাল্টাবে কি ভাই? আসলে আমি তো বলি এই সিস্টেম পাল্টাবে না। এই এখন এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো বলে হয়তো পাল্টাবে না, কিন্তু আপনি সচেতন হন। যখন তাদের ওইগুলো শেখাতে হবে তখন ওগুলো শিখেন, কিন্তু এই ছোটবেলায় অন্তত তাদেরকে বেসিক জিনিসগুলো শেখান আস্তে আস্তে। যে ইংলিশ জানতে গেলে বা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে গেলে কি কি শিখতে হয়, সেগুলো একটা সার্টেন এজের পরে তাদেরকে শেখান। বাংলা ভাষা শেখান, আরবি ভাষা শেখান, কিন্তু একটা সার্টেন এজ পার করে করে, যে এজে যতটুকু নিতে পারবে সে, সেইটা আপনি বুঝুন। তাকে কমফোর্ট দিন। এই কমফোর্টটা দিলে তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। আপনি যদি এই কমফোর্টটা দেন, আপনার প্রতি তার আস্থাশীলতা তৈরি হবে, আপনাকে ভালোবাসার মতো তার একটা টেন্ডেন্সি গ্র করবে, আপনার কথার উপরে আস্থা রাখার মতো তার টেন্ডেন্সি গ্র করবে। দুনিয়াতে তো সব বাচ্চাই লয়ার হবে না, দুনিয়াতে সব বাচ্চা কি ডাক্তার হবে, সবাই কি ইঞ্জিনিয়ার হবে, সবাইকে কি আল্লাহ একই পেশার জন্য একই রকম কোয়ালিটি ক্যালিবার দিয়ে পাঠিয়েছেন? সবাই কি ব্যাংকার হবে? সবাই কি রাজনীতিবিদ হবে? সবাই কি বক্তব্য দিবে? যদি তাই না হয়, তাহলে কেন ক্লাসে সবাইকে ফার্স্ট হওয়ার জন্যই আপনি পিড়াপিড়ি করেন? যে বাচ্চাটা অঙ্কে শূন্য পেয়েছে হয়তো, কিংবা ইংরেজিতে খুব খারাপ মার্ক পেয়েছে, সেই বাচ্চাটা কি আমাদের নাজমুস সাকিব এর মতো হাফেজে কোরআন হয়ে বিশ্বজয়ী হতে পারে না? তাকরিমের মতো বিশ্বজয়ী হতে পারে না? পারে তো। তার কোন বিষয়ে দক্ষতা আছে, একজন বাবা মা হিসেবে, একজন গার্ডিয়ান হিসেবে আপনাকে এটা অবশ্যই খুঁজে বের করতে হবে। এটা যদি না পারেন, তাহলে আপনি ভবিষ্যতে আপনার ব্যর্থতা নিজ চোখে দেখার জন্য প্রস্তুত হন। এই পুঁথি পড়ানোর যেই টেন্ডেন্সি আমাদের, গদবাঁধা বই আছে সেই বই থেকে গিলাচ্ছি, এই টেন্ডেন্সি বাদ দিই।
বাচ্চাদেরকে নিজের মতো করে নিজে শেখাতে থাকুন, অথবা তার হাউস টিউটর যদি রাখার প্রয়োজন হয় তাকে বলে দিন যে তাকে বেসিক জ্ঞানগুলো দিতে, যে কোনগুলো দিয়ে তার জীবন চলবে আর কোন বয়সে গেলে কোন স্টেজে গেলে তার কোনটা প্রয়োজন হচ্ছে সেই বিষয়গুলোর ব্যাপারে খেয়াল রাখুন। একটা কথা বলি, ক্লাসের যে সাময়িক ক্রমিক নাম্বার বা রোল নাম্বার আছে না পরীক্ষার মার্কের উপরে, এই রোল নাম্বার দিয়ে আপনার বাচ্চার কোনো ভবিষ্যৎ নির্ণয়ই হয়। আপনি দেখেন তো যে আপনার, যারা আমার কথা শুনছেন, আপনি আপনার ক্যারিয়ারের দিকে তাকিয়ে দেখেন যে আপনি যদি ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে থাকেন তাহলে আপনার ক্যারিয়ার যে জায়গায় আছে, আপনার চাইতে যারা ক্লাসে ক্রমিক নম্বর বা রোল নম্বরে পরের ধাপে ছিল তাদের ক্যারিয়ার অনেকের কি তার চাইতে ভালো, আপনার চেয়ে ভালো হয়নি? কিংবা আপনি যদি পরের দিকে থেকে থাকেন তাহলে প্রথম দিকে যারা আছে তাদের চাইতে কি আপনার ক্যারিয়ার অনেক সময় ভালো হয়নি? এখন আপনি কি ভালো করছেন না? আপনি কি আপনার লাইফে হ্যাপি না? আসলে জীবনে সুখ পাওয়ার জন্য বা সুখী হওয়ার জন্য এই শুধু একটা রোলের ক্রমিক নাম্বার এটা খুব একটা জরুরি বিষয় না। জীবনে সুখের নিয়ামক অনেক অনেক বিষয়। তার একটা সুন্দর পরিবার থাকা, তার পরিবারের সবার সাথে একটা সুখময় সম্পর্ক থাকা, চলার মতো হালাল উপায়ে তার কিছু জীবিকা নির্বাহের ব্যবস্থা থাকে, এগুলো অনেক বিষয় আছে। পরীক্ষায় বাচ্চারা অনেক সময় নিজেরাই, পরীক্ষায় যদি কখনো খারাপ হয় বা পরীক্ষার ফলাফল খারাপ হয় তাহলে তারাই নিজেরা কখনো কখনো খুব আপসেট হয়ে যায়। আপনি তাদেরকে এই আশ্বস্ত করুন, এই ভরসাটা দিন যে এই সাময়িক পরীক্ষার যে রোল নম্বরটা আছে এটা তোমার জীবনে খুব বেশি প্রভাব সম্পাদী কোনো বিষয় না। তিনটা বিষয় আলোচনা করেছি অলরেডি, সেটা হচ্ছে বাচ্চাদের এই যে ইঁদুর দৌড়ের খেলাটা বন্ধ করুন, বাচ্চাদের এই 3-4 বছরে গার্বেজ গেলানো বন্ধ করুন, বাচ্চাদের রোল নম্বর নিয়ে কম্পিটিশন করানোটা বন্ধ করুন, এবং অপমান করার, আপনি যে বাচ্চাদেরকে অপমান করে কথা বলেন এটা বন্ধ করে দিন। আরেকটা বিষয় বলছি, চতুর্থ বিষয়, সেটা হচ্ছে যে আমরা অনেক গার্ডিয়ানরা এমন আছি যারা বাচ্চাদেরকে অন্যের বাচ্চার সাথে তুলনা করতে খুব ভালোবাসি। আমরা বলি যে দেখো ও কিন্তু খুব ভালো করছে, তুমি কিন্তু পারলে না, ও কিন্তু খুব শান্তশিষ্ট, তুমি কিন্তু দুষ্টুমি করছো। বাচ্চারা যদি কখনো না খায়, ছোট বাচ্চা শিশু, তাদেরকে বলছে তুমি যদি না খাও বাবা কিন্তু তোমাকে আদর করবে না, তুমি যদি না খাও মা কিন্তু বকা দেবে, তোমাকে ভালোবাসবে না। এই যে বিভিন্ন তালবাহানা দিয়ে আমরা বাচ্চাদের কনসেন্ট্রেশনটা সবসময় নেগেটিভলি ইম্প্যাক্টেড করে দিচ্ছি। বাচ্চাদের কনসেন্ট্রেশন, বাচ্চাদের ফোকাস সবসময় আমরা শুধু নেগেটিভ মেসেজে ভরপুর করে দিচ্ছি। এটা হবে না, ওইটা পারবে না, ওইটা করছো না, তুমি পারছো না। এটা প্যারেন্টিং এর ভালো কোনো কনসেপ্টই না। একটা বাচ্চাকে যখন আরেকটা বাচ্চার সাথে আপনি তুলনা করবেন, ওই বাচ্চাটার মনে প্রচ্ছন্নভাবে তার প্রতি একটা ঈর্ষা তৈরি হয়। ছোট মানুষ, তার প্রতি ঈর্ষা তৈরি হয় এবং তার প্রতি কিছুটা শত্রুভাবাপন্ন মনোভাব তৈরি হয়, যা একজন সচেতন গার্ডিয়ান হিসেবে আপনার মোটেই এটা চাওয়া উচিত না। আর যখন আপনার দুই সন্তানের মধ্যে আপনি কম্প্যারিজন করেন তখন কি হয় জানেন? বাচ্চারা তো এমনি বাবা মার কাছে কে অধিক ভালো হবে, কে অধিক আদর পাবে, কাকে বাচ্চা বাবা মারা একটু ভালো বলবে, এই এই তৎপরতাই বাচ্চারা থাকে সবসময়, যে আমার বাবা আমাকে একটু আদর বেশি করুক। বাচ্চা ছোট মানুষ, ওদের ছোট মানুষ পটে তো এগুলোই খেলা করে যে আমি একটু আদর বেশি পাবো, আমি একটু বাবার কোলে থাকবো, মার কোলে উঠবো, কিংবা বাবা মা আমাকে একটু আদর করে ডাকবে। তো আপনি যখন বাচ্চাদের মধ্যেই এই কম্পারিজনটা করছেন তখন কি হয় জানেন? আপনার কাছে ভালো সাজার জন্য হলেও সে তার অনেক দোষগুলো গোপন করে যায়, অনেক ত্রুটিগুলো গোপন করে, মিথ্যে এবং ছল চাতুরির আশ্রয় নিতে থাকে, যা আলটিমেটলি আপনার সাথে আপনার সন্তানের সম্পর্কটাকে বিঘ্নিত করে। এবং এই সন্তান পরবর্তীতে তার লাইফে বিভিন্ন যে অবস্টাকল গুলো ফেস করে সেগুলোর সাথে আপনার কোনো পরিচয়ই থাকে না। আপনি আলটিমেটলি তার লাইফের গ্রোথটাকে হ্যাম্পার্ড করে ফেলেন। এবার এটা কখনোই করবেন না। এবার বলি 5 নাম্বার, বাচ্চাদের অনেক সময় আমরা কি বলি যে এই এখন কার্টুন দেখা যাবে না, এই তুমি টিভি দেখছো কেন। একটু বড় যারা হয়তো কিশোর হয়েছে তাদের কোনো কার্টুন সিরিয়াল দেখছে, এমনও হতে পারে তাদের কোনো মেগা সিরিয়ালও পছন্দ হয়েছে, সেইটা হয়তো দেখছে, আমরা নিষেধ করি। অথবা তাদের স্ক্রিন টাইম মোবাইলে হয়তো তারা একের পর এক স্ক্রল করছে, ভিডিও দেখছে, নিষেধ করছেন। আপনি কি কাজটা করেন ভাই? আপনি কোন কাজ করেন?
বাসায় যদি আপনি নিজে বসে থেকে বাচ্চার সামনে বারবার মোবাইল স্ক্রল করতে থাকেন, বাচ্চাকে কোয়ালিটি টাইম দেওয়ার বদলে বাচ্চা পাশে বসে আছে, বাচ্চার মতো বাচ্চা বসে আছে, আপনি আপনার মোবাইল নিয়ে ব্যস্ত। বাচ্চা রাত্রে ঘুমাতে যাওয়ার সময় আপনি বলছেন তুমি ঘুমাও, আমি মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছি। এই অভ্যাস যদি আপনার থেকে থাকে, আপনি নিশ্চিত জেনে থাকুন যে আপনার বাচ্চাও আপনাকে দেখে যেটা শিখছে, এইটা তার জীবনের প্রধান লার্নিং হচ্ছে। আরেকটা বিষয় কি, যে আমরা বাচ্চাদেরকে কি বলি, আমরা শেখাতে চাই অনেক সময় যে বাচ্চাদের যে মিউজিক সহ গান শোনা হারাম, এটা দেখা যাবে না, তুমি টিভিতে যেগুলো দেখছো এই অশ্লীল দৃশ্য এগুলো দেখা যাবে না। কিন্তু আপনি কি করেন? আপনি হয়তো টিভিতে বসে বসে এই অশ্লীল বিজ্ঞাপন দেখছেন, আপনি টিভিতে বসে বসে অশ্লীল সিরিয়াল দেখছেন, মুভি দেখছেন। তো আপনার বাচ্চাটা কোথায় থেকে শিখবে? ও যখন ছোট আছে তাকে আপনি একটা আংসান বুঝাচ্ছেন, ওকে বলছেন যে খারাপ সিনেমা দেখা যাবে না, খারাপ মুভি দেখা যাবে না, খারাপ এই করা যাবে না, ওই করা যাবে না। ওই বাচ্চার কাছে খারাপ ভালোর সংজ্ঞাটা কি? আর এই মুভি, বিজ্ঞাপন, এগুলোর খারাপ আর ভালোর কি তফাৎ আছে ভাই? যদি আপনার বাচ্চাটাকে আপনি নীতিগতভাবে আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে চান, আপনি এই প্র্যাকটিসটা বাদ দিয়ে দেন। অনেকেই আছেন যারা নিজেরা ধূমপান করেন, অথচ আপনার সামনে যদি আপনার বাচ্চাটা সিগারেট টেনে বেড়ায়, আপনি কি ভালোভাবে নেবেন? অনেকেই আছে যারা মাদকাসক্ত, আপনার সামনে আপনার বাচ্চাটা যদি মাদক গ্রহণ করে, আপনি কি এটা ভালোভাবে নিতে পারবেন? নিতে পারবেন না। যদি তাই না পেরে থাকেন, আজকে আপনি বন্ধ করুন, আপনি নিজেকে বিরত রাখুন। আপনাকেও তো অন্য মানুষ দেখছে, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। নিজের জায়গা থেকে নিজে সচেতন হন, নিজে যা অনুধাবন করেন, যে শিক্ষাটুকু সেই শিক্ষাটুকুকে ছড়িয়ে দিন। নিষেধ নয়, বরং নিজে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকুন, আদর্শ ডিসপ্লে করুন যে এইটা করা যাবে না। আপনি যদি না করেন, আপনার বাচ্চা আপনার কথাটা শুনবে। আপনি যদি না করেন, আপনাকে দেখে দেখে আপনার বাচ্চাটা শিখবে। আপনার হয়তো এই কাজগুলো আপনি ভাবছেন যে ও তো ছোট মানুষ, ওকে তো এভাবেই আমাদেরকে শেখাতে হবে। ছোট বাচ্চারাই বেশি অনুকরণ প্রিয় হয়। এই ছোট বাচ্চাগুলোকে কঠিন করা, এই যে রবি ঠাকুরের একটা কথা আছে না, যে 13-14 বছরের মানে কিশোরের মতো এমন বালাই পৃথিবীতে আর নাই। এদেরকে কন্ট্রোল করা সত্যিই কঠিন। তো আপনি যদি আপনার প্র্যাকটিস দ্বারাই এদেরকে নিয়ন্ত্রণহীন করে ফেলেন, তাহলে এদেরকে আসলে কখনোই আপনি আর কন্ট্রোল করতে পারবেন না। আপনি হয়তো যে এই বয়সে এসে ওই 80-90 দশকের কোনো গান দেখে আপনি ভাবছেন যে এই গানগুলো দেখা, আপনার কাছে মনে হচ্ছে ওগুলো ভালো গান। ওই সময়ের যে মুভিগুলো আছে সেগুলো আপনার কাছে হয়তো মনে হচ্ছে ওগুলো ভালো মুভি, সামাজিক মুভি। কিন্তু আপনার মেন্টালিটি, আপনার সেন্স আর এই জেনারেশন বর্তমানে যারা মোটামুটি এই 20-22-25 বছর বয়সে এসেছে, তাদের সেন্স তো একরকম না। আপনি যেটাকে অশ্লীলতা বলছেন, তাদের কাছে সেটাই স্বাভাবিক হয়ে গেছে, কারণ আপনি স্বাভাবিক ধীরে ধীরে করে ফেলেছেন। ছোটবেলায় তারা আপনাকে দেখেছে মুভি দেখতে, এখন তাদের এই জেনারেশনে যে সকল মানে নিউ মুভি আসছে, তারা সেগুলো দেখে অভ্যস্ত হচ্ছে। তার চাইতে বরং আপনি সেই কাজটাই বন্ধ করে দিন, সেই রাস্তাটাই বন্ধ করে দিন। আপনার বাচ্চারা যেন মুভি অ্যাডিক্টেড না হয়, আপনার বাচ্চারা যেন ড্রাগ অ্যাডিক্টেড না হয়, আপনার বাচ্চারা যেন স্ক্রিন অ্যাডিক্টেড না হয়। আপনি যদি এই 5টা যে বিষয়গুলো বললাম, এই 5টা মেনে চলুন, আপনার বাচ্চাদের কাছ থেকে শৈশবটাকে কেড়ে নিয়েন না, তাদেরকে তাদের মতো করে বেড়ে উঠতে দিন। আপনি শুধু দিক নির্দেশনা দিন, অতিরিক্ত জুলুম করেন না। আমার বিশ্বাস আপনার বাচ্চাগুলোই একদিন বিশ্বজয়ী হবে। আপনার কাছে থেকে পাওয়া যে ভালোবাসাটুকু, এই ভালোবাসাটুকু নিয়েই তারা একদিন সারা বিশ্বে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে, কিংবা তার নিজের জীবনের স্যাটিসফ্যাকশন, তার নিজের জীবনের আত্মতৃপ্তি, আপনার পারিবারিক শান্তিতে তাদের ভূমিকা এমন অগ্রগণ্য হবে, যা দেখে আপনি সেটাই লুটিয়ে পড়বেন। আবারও বলছি, 5টা কাজ করবেন না। এই 3-4 বছরের বাচ্চাকে জোর করে কিন্ডার গার্ডেন নামক যে স্কুল রয়েছে, তাতে নার্সারি, প্লে, কেজিতে গিয়ে গার্বেজ গেলানোটা বন্ধ করুন। বাচ্চাদের যে ইঁদুর দৌড় আছে, ক্লাসে ফার্স্ট হতেই হবে, রোল নম্বর 1 করতেই হবে, এই ইঁদুর দৌড়ের খেলায় মাতাবেন না, এই রেসে তাকে উঠাবেন না।
তাকে তার জীবন সম্পর্কে বুঝতে শেখান, উপলব্ধি করতে শেখান। 3 নাম্বার, বাচ্চাদের অপমান করে কথা বলবেন না। বাচ্চাদের যদি আজকে আপনি অপমান করেন তাহলে তার মনে হীনমন্যতার যে বীজটা তৈরি হবে সেইটা হতে দিয়েন না। চতুর্থত হচ্ছে বাচ্চাদেরকে অন্য বাচ্চাদের সাথে তুলনা করা ছেড়ে দিন, তাকে উপদেশ দিন, তাকে আপনার মতো করে আপনার আদর্শ, আপনি যেই আদর্শটাকে পছন্দ করেন, আল্লাহ রাসূলের দেখানো যে আদর্শ, সেই আদর্শে তাকে অনুপ্রাণিত করেন। 5 নাম্বার হলো আপনি শুধু কথা বলাই নয়, তাকে বিরত রাখার জন্য কথা বলা নয়, আপনি তাকে অনুপ্রাণিত করেন বিভিন্ন কাজ করার জন্য, ভালো কাজের ব্যাপারে অনুপ্রাণিত করেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আপনারা মন্তব্যে জানাবেন। একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী পরিবার আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমাদের সন্তানগুলো হোক আমাদের জন্য নয়ন শীতলকারী, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সেরকম। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।